আমরা প্রায়শই শুনে থাকি যে আমাদের হিপ জয়েন্টে বিভিন্ন রকম অসুখ-বিসুখ, বিভিন্ন রোগের কথা। এই হিপে যদি আমরা প্রথমে এই অসুখ-বিসুখকে গুরুত্ব না দেই, পরবর্তীতে এটা বৃহৎ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেটা আর্থিকই বলেন আর শারীরিক বলেন, ২ ভাবেই হয়ে থাকে। আসুন আজ আমরা আলোচনা করব যে এই হিপ এবং এর হিপের সারাউন্ডিংস আমরা সাধারণত কি অসুখ-বিসুখে ভুগে থাকি এবং এখান থেকে কি করণীয়, হলে কি করণীয় বা যাতে না হয় সেজন্য কি করণীয় আমরা কিছু আলোকপাত করব। আপনারা শুনতে থাকুন, সাথেই থাকুন। এই হিপ জয়েন্ট এবং এর সারাউন্ডিংসে ইউজুয়ালি যে অসুখগুলি নিয়ে রুগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে তা হচ্ছে, আমরা যদি সবচাইতে বলি কমন এবং সবচাইতে বেশি যে জিনিসটা নিয়ে আসে সেটা হচ্ছে, আপনি যে ফিমারের যে হেডটা দেখতে পাচ্ছেন, দ্য হেড অফ দ্য ফিমার, এটাকে নষ্ট হয়ে যায়, আস্তে 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 নষ্ট হয়ে যায়। এটাকে আমরা বলি এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ ফিমার। এই রোগটা নিয়ে প্রচুর রুগী আমাদের কাছে প্রেজেন্ট করে থাকে। দ্বিতীয়ত যদি আমরা বলি, ওল্ড এজ যখন হয়ে যায় তখন অনেক রুগীরই ফ্র্যাকচার নেক অফ ফিমার এই বরাবর সাধারণত ভেঙে থাকে। এবং এই ওল্ড এজে আরেকটা কমন ফ্র্যাকচার থাকে, সেটা হচ্ছে ফ্র্যাকচার ইন্টারট্রোক্যান্টারিক ফ্র্যাকচার, এই বরাবর একটা ভাঙে থাকে। আরেকটা ফ্র্যাকচার যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এসিটাবুলাম ফ্র্যাকচার। এই যে হেড অফ দ্য ফিমার যেটার মধ্যে বসানো থাকে বা যে কাপে বসানো থাকে, সে কাপটাও ফ্র্যাকচার নিয়ে আসতে পারে। রুগীরা যদি ফ্র্যাকচার নিয়ে আসে তাহলে সে ট্রমার হিস্ট্রি দেয় আমাদেরকে। আর যদি সে ট্রমার হিস্ট্রি না দেয় তখন সে বলে যে আমার পায়ে দাঁড়াতে কষ্ট হয় বা পায়ে আমি লোড নিতে পারি না, পায়ে লোড নিলে আমার ব্যথা অনুভূত হয়। সেক্ষেত্রে আমাদের ফোকাস চলে যায় যে হয়তো এভিএন অফ হেড অফ দ্য ফিমার এ ভুগতেছে। এছাড়া জয়েন্টের ভিতরে যে কোনো ইনফেকশন হইতে পারে, সেটা পায়োজনিক ইনফেকশন হতে পারে অথবা টিবি হতে পারে। টিবি হলেও তখন জয়েন্ট মুভমেন্ট করতে পারে না, সে স্বাভাবিক হাঁটাচলা করতে পারে না, সে পায়ে পুরা ভর নিতে পারে না। তো যে সমস্যা নিয়েই আসুক, আমরা সিকোয়েন্সিয়ালি রুগীকে এক্সামিন করি এবং এক্সামিন করার পরে ফাইন্ডিংস যেটা মনে হয় সেই অনুযায়ী আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। ধরেন আমরা যদি ট্রমার হিস্ট্রি থাকে রুগীর, সেই ক্ষেত্রে প্রথমে আমরা একটা এক্সরে করে থাকি। এক্সরে করে দেখি যে এটার ফ্র্যাকচার নেক ফিমার আছে কিনা বা ট্রোক্যান্টারিক ফ্র্যাকচার আছে কিনা, এসিটাবুলাম ফ্র্যাকচার আছে কিনা, সেটা আমরা দেখে থাকি। যদি দেখা গেল যে কোনো ফ্র্যাকচার নাই বা ট্রমার হিস্ট্রি নাই, সেই ক্ষেত্রে আমাদের ফোকাসটা চলে যায় যে এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ হেড অফ দ্য ফিমার আছে কিনা। যদি অ্যাভাস্কুলার নেক্রোসিস থাকে, এক্ষেত্রে আমরা আর্লি স্টেজে একটা ডাইলেমায় ভুগি, কারণ আর্লি স্টেজে ইউজুয়ালি এক্সরেতে আমরা এটা ডিটেক্ট করতে পারি না। আর্লি স্টেজে ডিটেক্ট করার জন্য আমাদের এমআরআই হিপ করতে হয়। এমআরআই হিপ করলে আমরা আর্লি স্টেজ অফ এভিএন যদি হয়ে থাকে ফিমারে, সেটা আমরা ডিটেক্ট করতে পারি খুব সহজে। এই যে অনেকগুলো কথা বললাম যে নেক ফ্র্যাকচার, ট্রোক্যান্টারিক ফ্র্যাকচার, এসিটাবুলাম ফ্র্যাকচার বা ফ্র্যাকচার হেড, অনেক বিষয়ই আছে। এর মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে মেইনলি আলোচনা করব সেটা হচ্ছে এভিএন বা অ্যাভাস্কুলার নেক অফ ফিমার। এই অ্যাভাস্কুলার নেক অফ যে ফিমার বা এভিএন যেটা আমরা বলতেছি, এটা কেন হয়ে থাকে? একটা কারণও যদি আমরা বলি, সে কারণটা হচ্ছে স্টেরয়েড ইনডিউসড। আমাদের গ্রামগঞ্জে অধিকাংশ রুগীরাই ব্যথা কমানোর জন্য কোনো রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে ওষুধ না নিয়ে তারা ওষুধ নিয়ে থাকে একটা ওষুধের দোকানদারের কাছ থেকে। ওষুধের দোকানদার বা পল্লী চিকিৎসক যেই হোক না কেন, তারা ব্যথা কমানোর জন্য এই স্টেরয়েডের যত্রতত্র ব্যবহার করে এবং এই ব্যবহার করার কারণে অধিকাংশ রুগীর যেটা আমরা পেয়ে থাকি সেটা এভিএন অফ হেড অফ দ্য ফিমার হয়ে থাকে। অর্থাৎ এই যে হেড অফ দ্য ফিমার, এটা আস্তে 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 নষ্ট হয়ে থাকে। যখন নষ্ট হয়ে যায় তখন রুগী কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, সে স্বাভাবিক হাঁটাচলা করতে পারে না,
তার হিপের যে মুভমেন্টগুলো আছে সেই মুভমেন্টগুলো করতে পারে না এবং একটা অসহনীয় অবস্থায় লাইফ লিড করতে থাকে। এই রোগীগুলো যখন আমাদের কাছে আসে তখন আমরা কিছু বেজলাইন ইনভেস্টিগেশন করি, প্রথমে এক্সরে করি। যদি এক্সরেতে কিছু না পাই আমরা সেক্ষেত্রে এমআরআই করে এটা ডিটেক্ট করা আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। সাথে কিছু ব্লাড প্যারামিটারস আমরা করে থাকি, যেমন টোটাল ব্লাড কাউন্ট যদি করি, এখানে দেখা যায় যে ইএসআর অনেক হাই হয়ে যায়, হিমোগ্লোবিনটা কমে যায়, টোটাল কাউন্ট ডাব্লিউবিসি বেড়ে যায়, নিউট্রোফিল কাউন্ট অনেক বেশি বেড়ে যায়। আবার এটা টিবিও হয়ে যেতে পারে, অনেক সময় এই জয়েন্টে টিবি রোগ হয়, সেই ক্ষেত্রেও আমাদের এই কাউন্টগুলো বাড়ে, লিম্বোসাইট কাউন্ট বেড়ে যায়। রোগী ওকেশনালি বলে যে আমাদের নাইট ফিভার বা আমাদের ওয়েট কমে যাচ্ছে, খাওয়ার রুচি কমে যাচ্ছে, অনেক কিছু রিলেটেড থাকে। যাই হোক, তাহলে আমাদের প্রথমে ইনভেস্টিগেশনের মাধ্যমে রোগটা আমাদের ডায়াগনোসিস করতে হবে যে এটা কেন নষ্ট হইল এবং পরবর্তীতে যে কি করণীয়, এটা কি চিকিৎসা দেওয়া লাগবে, সেভাবে আমাদের এগিয়ে যেতে হয়। যদি আমাদের টিবি আমরা ডিটেক্ট করি তাহলে রোগীকে টোটালি বেড রেস্টে রাখতে হবে। আমরা ইউজের একটা সারফেস ট্রাকশন দিয়ে রাখি, সারফেশন অবশ্যই বাইলেটারাল দিই, হ্যাঁ, যাতে দুই পায়ে রেস্টে থাকে, এবং সাথে এন্টি টিবি আমরা যদি স্টার্ট করি এই রোগীগুলো সম্পূর্ণভাবে কিউর হয়ে যায় উইদাউট সার্জারি। তবে যদি টিবির লাস্ট স্টেজ হয়ে যায়, যে টিবি হয়েছে, রোগ ধরা পড়ছে অনেক পরে, হেড নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আসলে এই হিপ রিপ্লেসমেন্টের ব্যতিক্রম, হিপ রিপ্লেসমেন্ট ছাড়া আসলে কিছু করার থাকে না। সেটা স্টেরয়েড ইনডিউসড এভিয়নও যদি হয়ে থাকে, বা ট্রমাটিক ইনডিউসড এভিয়নও যদি হয়ে থাকে, বা অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস যদি হিপও হয়ে থাকে, সেক্ষেত্রেও আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট করে থাকি। এখন আপনাদের এই জয়েন্ট রিপ্লেসমেন্ট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সারা বিশ্বে এটা খুবই ডিমান্ডিং সার্জারি, খুবই সফিস্টিকেটেড সার্জারি। এক সময় আমাদের দেশে মনে করা হতো যে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি আমাদের দেশে সম্ভব না, কিন্তু আমরা এখন খুবই সফলতার সহিত এই জয়েন্ট রিপ্লেসমেন্ট করে যাচ্ছি এবং রোগীগুলা খুবই সুন্দর, স্বাভাবিক কোয়ালিটিপূর্ণ লাইফ লিড করতেছে। অনেক মানুষের বা অনেক রোগীর কোশ্চেন থাকে যে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি হয়তো অনেক ব্যয়বহুল। হ্যাঁ, এটা অবশ্যই ব্যয়বহুল, তবে উন্নত কান্ট্রিদের তুলনায় আমাদের দেশে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি অনেক ব্যয়বহুল না। এটা ডিপেন্ড করে যে আসলে জয়েন্ট রিপ্লেসমেন্টটা আপনি কোন জাতীয় জয়েন্ট রিপ্লেসমেন্ট, এটা কি আনসিমেন্টেড রিপ্লেসমেন্ট অর সিমেন্টেড জয়েন্ট রিপ্লেসমেন্ট, সেটার উপরে নির্ভর করে। আর এই রিপ্লেসমেন্টের যে কম্পোনেন্টগুলো দেওয়া হচ্ছে এটার কোয়ালিটির উপর নির্ভর করে। যদি এটা সিরামিক অন সিরামিক হয় তাহলে অনেক দাম পড়ে, সিরামিক অন পলিথাইলিন হয় এটাও দামি। তবে যদি নর্মাল আমরা যে কম্পোনেন্ট ইউজ করে থাকি সিমেন্টেড বা আনসিমেন্টেডের জন্য, এটা যে খুব বেশি দামি সেটা আমি বলবো না। অনেক রোগী বলে যে বৃদ্ধ বয়সে এই প্রবলেম হয়েছে, কয়দিনই বা বাঁচবো, তা আমরা কেন এই জয়েন্ট রিপ্লেসমেন্ট করবো? আমি শুধু এটুকুই বলি, আমরা কেউ জানি না যে আমরা আসলে কতদিন বাঁচবো। আমার কথা হচ্ছে আমি আরো 5 বছরও বাঁচতে পারি, 10 বছরও বাঁচতে পারি, 20 বছরও বাঁচতে পারি। হায়াত মউতের মালিক আল্লাহ। আমি যতদিনই বাঁচি না কেন, আপনি যতদিনই বাঁচেন না কেন, এটা যেন কোয়ালিটি লাইফ হয়, কোয়ালিটি লিভিং হয়। আমি যতদিনই বেঁচে আছি এটা যদি কোয়ালিটি লিভিং হয়, এটাই আলহামদুলিল্লাহ। আমি যদি আমার কাজ স্বাভাবিকভাবে করতে পারি, আমি যদি আমার সবকিছু সুন্দরভাবে মেনটেন করতে পারি, আলহামদুলিল্লাহ। আমি তো আরেকজনের উপর নির্ভরশীল হলাম না। এই জন্যে আমি বলবো যে যারা এই ধরনের রোগে ভুগতেছেন, যে সেটা এভিএন হোক, অস্টিওআর্থ্রাইটিস হোক, বা ইনফেকশন হোক, বা এই হিপের ব্যথায় স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হচ্ছে না, এর জন্যে আপনারা আমাদের মতো যারা বিশেষজ্ঞ আছে তাদের কাছে আসুন, এসে সঠিক উপায়ে পরীক্ষা নিরীক্ষা করান, এবং আমরা যারা এই রিপ্লেসমেন্ট সার্জারিগুলো করে থাকি এই রিপ্লেসমেন্ট সার্জারি করুন এবং কোয়ালিটি সম্পন্ন লাইফ লিড করুন। যতদিনই বাঁচবেন, যতদিনই বাঁচুন, সুন্দর সুস্থভাবে বাঁচুন। পরিশেষে আপনাদের কাছে আমি যে কথা বলতে চাচ্ছি যে এই হিপ জয়েন্টের যে অসুখ, যে প্রবলেম, এটার জন্য কিছু সতর্কতা অবলম্বন করাও জরুরি। এক নম্বরে যদি বলি
যে আপনারা ফার্মেসি থেকে কখনোই যত্রতত্র ওষুধ কিনে খাবেন না, পল্লী চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবেন না। আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী আপনাদেরকে ওষুধপত্র খেতে হবে। যে স্টেরয়েডের কথা আমি বারবার উল্লেখ করেছি, এই স্টেরয়েড খাওয়া যাবে না। এটা কিছু স্পেসিফিক অসুখ আছে যেখানে দিতে হয়, কিছু কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, অন্য কিছু আছে যেখানে না দেওয়ার কোনো বিকল্প নাই, শুধু সেখানে রেজিস্টার্ড চিকিৎসকই আপনাকে প্রেসক্রাইব করে থাকবে। কখনোই যত্রতত্র এই স্টেরয়েড ওষুধ কিনে খাওয়া যাবে না। অ্যাক্সিডেন্টের হাত থেকে নিজেকে রক্ষা করুন এবং সর্বোপরি মুটিয়ে যাওয়া থেকে, ওভারওয়েট থেকে নিজেকে রক্ষা করতে হবে। ওভারওয়েটের কারণে অনেক জয়েন্টই নষ্ট হয়ে যায় এবং আলটিমেটলি প্রচুর সাফারিংস হয় এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট ছাড়া অ্যাট লাস্ট আর কোনো রাস্তা থাকে না। তাই আপনারা নিয়ম মানুন, সুন্দরভাবে বাঁচার জন্য যা যা করণীয় তা করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।